কিন্তু এবার সবাই দল বেঁধে রাজধানী ঢাকার দিকে রওনা হচ্ছেন। তলে আপনাকে একটা বদ্ধ ঘরে আটকে রাখা হয়েছে, আপনি কি করবেন বলেন তো? বের হওয়ার জন্য দরজা নাই, ওই ঘর ভেঙে বের হবেন না? ঠিক একইভাবে এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করার পরে ঘর ভেঙে বের হওয়ার মতোই আমাদের বিকল্প ব্যবস্থা চালু হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আগামী নববর্ষ তথা মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ভয়ঙ্কর একটি প্ল্যান এঁকেছেন। ঢাকাবাসীর উপরে নেমে আসতে পারে সেই দিন ব্যাপক ধরনের এক ঝড়। কেননা ভারত থেকে অটোমেটিক্যালি বাংলাদেশে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা কর্মীরা কিন্তু আসা শুরু করেছে, যে রিপোর্টটি প্রকাশ করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। এদিকে শেখ হাসিনা সরাসরি এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে নতুন আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী মঙ্গল যাত্রা তথা আগামী নববর্ষের মঙ্গল যাত্রায় শেখ হাসিনা কি ভয়ঙ্কর প্ল্যান করেছেন ও আওয়ামী লীগ কিভাবে আবার নতুন করে আন্দোলনের মাঠে সেই দিন থেকে প্রবেশ করবে, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট জানাবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে মনে খুশি হলেও বাস্তবে কিন্তু প্রকাশ্যে খুশি প্রকাশ করতে পারবে না। দেখলেই কিন্তু গণধোলাই চলছে, মব জাস্টিসও চলছে, কিছু লিগেল কিছু ইলিগেলও আছে। যাই হোক, আওয়ামী লীগ এখন বাংলাদেশে কি অবস্থায় আছে? আচ্ছা, এই যে 6 থেকে 8 মাস আগেও অলিতে গলিতে ভাই লোক, বড় বড় নেতা সমাবেশে আওয়ামী লীগ ছিল, প্রশাসন থেকে বিভিন্ন জায়গায়। শেখ হাসিনার সাথে বড় জোর ধরেন 200-500 বা 1000 বা আমি ধরলাম 10,000 নেতাই টপ লেভেলের, তারা পালাইছে। বাকিরা কই আছে? তারাও কি বাংলাদেশ ছেড়ে চলে গেছে? না, তারা বাংলাদেশে আছে, আত্মগোপনে আছে। বিশেষ করে বিভিন্ন কমিটিতে যাদের স্থান ছিল, ইভেন যারা এলাকাগুলোকে নিয়ন্ত্রণ করতেন, হয়তো ঢাকার লোকটা আছে চট্টগ্রামের লোকটা আছে সিলেটেরটা আছে পাবনা, এরকম বাই রোটেশন তারা হয়তো তাদের অবস্থান বদলাচ্ছেন। কিন্তু এবার সবাই দল বেঁধে রাজধানী ঢাকার দিকে রওনা হচ্ছেন তলে। তো তলের খবর আমরা কেমনে জানি? হ্যাঁ, তলের খবর জানার জন্য সরকারের একটা বাহিনী আছে, এটার নাম হচ্ছে গোয়েন্দা বাহিনী। আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। গোয়েন্দা সংস্থার হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের একটা প্রস্তুতি নিচ্ছেন। এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে। সরকার পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, দেশ জুড়ে বিভিন্ন রকম কর্মকাণ্ড ঘটছে, এগুলোকে দমনের জন্য, কন্ট্রোলের জন্য সরকারের বেশ কয়েকটা টিম মাঠে কাজ করছে। এর মধ্যে অন্যতম কিন্তু সেনাবাহিনীও। পুলিশ এবং গোয়েন্দা সূত্র বলছে, গত 5ই আগস্ট সরকার পতনের পর চট্টগ্রামে সহিংসতা, দখল, সংঘর্ষ, রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছিল আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। একদিকে রাজনৈতিক শূন্যতা, অন্যদিকে পুলিশের দুর্বল মনোবল, এই সকল কিছুর সুযোগেই এই সকল অপরাধ সংঘটিত হচ্ছে। এইসব অপরাধ সংঘটিত হচ্ছে। গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে দলটির পক্ষ থেকে। এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। আর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। 9 এপ্রিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা ডিএসবি থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয়েছে। এতে অস্থির পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের জন্য 8 দফা নির্দেশনা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ, যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ট্রেকিং এর মাধ্যমে অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসানো, নৌঘাট রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে নজরদারি বাড়ানো, বিএনপি ও জামায়াতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকামুখী যাত্রাকে প্রতিহত করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে উস্কানিদাতাদের শনাক্তকরণ, অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ভাড়ায় চালিত গাড়ি এবং স্ট্যান্ডগুলোর উপর নজর রাখা। এছাড়া এই বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তিনি বলছেন, সরকার পরিবর্তনের সময় কিছুটা ধাক্কা খেলেও এখন পুলিশের মনোবল আবার ফিরে এসেছে। পুলিশ নিয়মিত অভিযানে আছে এবং অপরাধে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। ইভেন ফিলিস্তিনের ইস্যুতে যে আন্দোলন হয়েছে, সেখানে যে বাটা জুতা টোকা লুটপাট হয়েছে, এখানে কিন্তু অনেকে বলছেন বা সরকারের বিভিন্ন মহল থেকে বলার চেষ্টা করা হচ্ছে যে এই ঘটনাগুলো আওয়ামী লীগ নাকি জড়িত। তবে ওই যে আওয়ামী লীগের সময় যাই ঘটতো খালি বিএনপি জামাত শিবির, মানুষ বিরক্ত হয়ে গেছিল যে আরে ভাই, অরিজিনালি তো আমরা দেখি চোখের সামনে ঘটে একটা ছাত্রলীগ করে খালি বিএনপি শিবির। এখনো আবার সরকারের কিছু কিছু অংশে চোখের সামনে ঘটনা ঘটতেছে, কিন্তু ঘটনার সাথে কোনো না কোনো ভাবে আবার ধরেন আওয়ামী লীগের সংশ্লিষ্টতারও তথ্য সরকার পাচ্ছে। যাই হোক, দেখা যাক কি হয়। ভালো থাকে।
শেখ হাসিনার বুদ্ধির কাছে অথবা শেখ হাসিনার যারা ফলোয়ার্স আছেন তাদের কাছে বর্তমান সরকার বলি, আমরা উপদেষ্টারা বলি, বা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বলি, তাদের একটা বড় খয়েশ ছিল, শখ ছিল যে এবারের পহেলা বৈশাখ বা নববর্ষকে তিনটা থিমে ভাগ করছিল। একটা হচ্ছে স্বৈরাচারের প্রতিকৃতি, শেখ হাসিনার একটা ছবি আপনারা দেখছেন, বিশাল এক ছবি। এই ছবিটার মূল থিম ছিল ডাইনি আকৃতির, বড় বড় দাঁত, তারপর হচ্ছে এলিয়েনের মতন কান, নাক এরকম বড়, মানে টোটাল একজন ডাইনিকে দেখতে যেমন লাগে ওইরকম ভাবেই তার চেহারাকে ফুটিয়ে আনা হয়েছিল। কেন? জনগণকে ফেসিবাদ বা স্বৈরাচার দেখতে কেমন হয় সেইটাকে সামনে নিয়ে আসার জন্য। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য দুটি মোটিফে, মানে যেই জিনিসগুলো বানায় রাখা হয়েছিল বাঁশের খাঁচা খোঁচা দিয়া, সেগুলোকে হঠাৎ করেই গতকালকে কে বা কাহারা আগুন দিয়া জ্বালাই দিয়া পুড়ে দিছে। সাথে সাথে বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, এরপরই বের হয়ে এসেছে চাঞ্চল্যকর এক দৃশ্য। ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, পুলিশ বলছে যে মুখে কালো মাস্ক পরা একজন ব্যক্তি, এই যে দুইটা প্রতিকৃতি বানানোর জন্য দুইটা পার্ট ছিল, সেখানে আগুন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন বলছেন, ওই ব্যক্তি কালো টি শার্ট, বাদামি প্যান্ট এবং কালো স্যান্ডেল পরেছিলেন। তার চুল পেছনে ঝুঁটি বাঁধা ছিল। চারুকলার মাঝখানের গেট টপকে ভোর 4:44 ভেতরে ঢুকেন। একই পথে তিনি 4:46 পালিয়ে যান, মানে 2 মিনিটের মিশনে তিনি অংশগ্রহণ করেছিলেন। কে এই ব্যক্তি? না, তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজে এসব তথ্য পাওয়া গেছে বলে পুলিশকে জানানো হয়েছে। প্রথমে তরল দাহ্য পদার্থ, পেট্রোল অথবা কেরোসিন সামহাও কোনো কিছু দিয়ে তিনি এটাকে ভিজিয়েছেন, তারপর পর্দার আড়ালে চলে গেছেন। তারপর ফুটেজে সেখানে অগ্নিশিখা দেখা গেছে, দূর থেকে সম্ভবত ম্যাচের কাঠি তিনি নিক্ষেপ করেছেন। ওই ব্যক্তি যে গেট দিয়ে ঢুকেছে সেই গেট দিয়েই বেরিয়ে ছবির হাটের দিকে তিনি চলে গেছে। পুলিশ তখন কি করছিল? তো বলা হচ্ছে যে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার পর পুলিশকে পানি দিয়ে আগুন নেভাতে দেখা গেছে। তবে তদন্ত কমিটি সব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আপনার জানাবে। ফেসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। ওই আকৃতি পুরোটাই পুড়ে গেছে, একসঙ্গে পায়ের আর অবয়বটাও পুড়ে গেছে। তো এইটার নির্মাণ কাজ একদম শেষ পর্যায়ে ছিল। আজকে আমরা যখন কথা বলছি এটা একদম শেষ হয়ে যেত। তো বলা হচ্ছে যে এটা ষড়যন্ত্র, ইচ্ছে করেই আগুন লাগিয়েছে। প্রশাসনের লোকজনও এর পিছনে জড়িত কিনা খুঁজে বের করতে চাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, কারণ রাতে এই জিনিসগুলোকে পাহারা দেওয়ার জন্য সেখানে আপনার পুলিশের লোকজনও উপস্থিত ছিল। তো এখন আজকে যে সময়টা আছে, এই সময়ের মধ্যে কি নতুন আরেকটা এই জিনিসটা বানানো যাবে? সম্ভবত যাবে না, তবে আমার ধারণা সরকার বানাবে। সরকার না, মানে এই চারুকলা বিভাগ বা আসিফ নাহিদরা বা যারা আছেন তারা সর্বোচ্চ এফোর্ট থাকবে। একের জায়গায় 10 জন শিল্পী লাগাই দিবে, বলবে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল বা যত দ্রুত সময়ের মধ্যে এটা বের করো, আবার বানাও। তো বলা হচ্ছে যে লোক এই কাজ করেছেন 100% তিনি আওয়ামী লীগের অনুসারী অথবা শেখ হাসিনার ফ্যান ফলোয়ার। এটা যখন ভাইরাল হয়েছে এই ছবি, নিশ্চয়ই শেখ হাসিনার একটা নির্দেশ ছিল যে এটাকে জ্বালাই দিতে হবে। কেউ কেউ বলছেন যে না, অনেকে ইচ্ছাকৃতভাবেই ভালোবেসে প্রিয় নেত্রীর চেহারা এরকম হবে এটা তারা মানতে পারে নাই, তারাই আগুন লাগাই দিছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আবারও বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য ভারত ট্রান্সমিশন বন্ধ করে দিয়েছেন, কিন্তু এক পথ বন্ধ হলেও বাংলাদেশের জন্য যেন এখন হাজার পথ খুলে গিয়েছে। ভারতের সাথে তাদের সম্পর্ক কমতি হলেও অন্য দেশ যেমন পাকিস্তান, চীন এবং আমেরিকা, এক কথায় ডক্টর ইউনূস যেখানে যাচ্ছেন সেখানেই তিনি বন্ধু খুঁজে পেয়েছেন, শুধু ভারত ব্যতীত। আসুন সর্বশেষ ভারতের এই ট্রান্সমিশন বন্ধ হওয়ার কারণে বেকায়দায় বাংলাদেশ বেশি পড়বে নাকি ভারত বেশি পড়বে, সর্বশেষ বিস্তারিত জানবো রিপোর্টে। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। মোদি ভেবেছিল বাংলাদেশের ভিসা বন্ধ করে বাংলাদেশকে চাপে রাখবে, কিন্তু হিতে বিপরীত। নিজেদের চালে নিজেরাই পড়েছে ফান্দে। আর তাই তো কোনো উপায় না পেয়ে গোপনেই মোদি কান্দে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের মতো ভুল সিদ্ধান্তে এবার ভারতের হাতে উঠবে ভিক্ষার থালা। ভারতকে ব্যবহার করে ইউরোপের কয়েকটি দেশে স্বল্প পরিমাণে ট্রান্সশিপমেন্ট সুযোগকে ব্যবহার করে সেখানে পণ্য রপ্তানি হতো, কাপড় বা অন্যান্য বিষয়গুলো ভারতের বন্দর ব্যবহার করে। তো আমি যেটা মনে করি, ভারত ভিসা বন্ধ করেছিল না, বাংলাদেশ সেই ভিসা বন্ধ করাতে খুশি হয়েছিল নাকি বেজার হয়েছিল, সম্ভাবনা উন্মুক্ত হয়েছিল নাকি সম্ভাবনা নষ্ট হয়েছিল, জিজ্ঞাসা করছি। জাস্ট মনে করেন ভারতের ব্যবসায় না খেয়ে মরেছিল। ঠিক একইভাবে এই যে বন্দর ট্রান্সশিপমেন্ট, যে ইউরোপে আমরা যেন ব্যবসা করতে না পারি সেজন্য বন্ধ করলো, আমি মনে করি খুব লিমিটেড সময়ের মধ্যে আপনার এই সংকট কেটে যাবে। আমাদের এখান থেকে সবকিছু হবে, এটা আমরা পারবো। ভারত বন্ধ করে দেওয়াতে আরো দ্রুত হবে। একটা এক্সাম্পল দিই আপনাকে, একটা বদ্ধ ঘরে আটকে রাখা হয়েছে,
আপনি কি করবেন বলেন তো বের হওয়ার জন্য? দরজা নাই, ওই ঘর ভেঙে বের হবেন না? ঠিক একইভাবে এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করার পরে ঘর ভেঙে মানে বের হওয়ার মতোই আমাদের বিকল্প ব্যবস্থা চালু হয়ে যাবে। কিন্তু আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে। যেমন আমরা এই ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রতিক্রিয়ায় ভারতের ট্রানজিটটা কিছু একটা করতে হবে ভাই। এটা যদি করতে পারেন তাহলে একটা যুগান্তকারী সিদ্ধান্ত হবে, এবং এটা যদি করে তাহলে সরকার তার হ্যারাম দেখাবে, এবং বাংলাদেশ যে একটা সার্বভৌম দেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে এইটাকে প্রমাণিত হবে। এখন এই যে বিনিয়োগ সামিট চলতেছে, ভারত শয়তানি করে এই সময়ে এই ট্রান্সশিপমেন্টটা বন্ধ করলো, যাতে করে বিনিয়োগ সামিটে ব্যবসায়ীরা যারা এখানে বিনিয়োগ করতে আসবে ওরা একটু ভয় পায়। একটা আতঙ্ক তৈরি করার জন্য এটা করেছে। এটা কি ধরতে পেরেছেন? জাস্ট ট্রান্সশিপমেন্ট বাতিল করলে নিউজ হবে। বিবিসি 3 পাতার একটা নিউজ করছে, পরপর 3টা এই ঘটনাকে কেন্দ্র করে। তার মানে ইটস ইম্প্যাক্ট সামথিং, এবং একটা মেসেজ বিয়ার করে। এই মেসেজটাই বাংলাদেশে যে বিনিয়োগের জন্য আসছে বিনিয়োগ বন্ধুরা তাদেরকে ভয় দেখানোর জন্য। এখন আমাদেরকে দ্রুত ব্যবস্থা নিতে হবে যে এটা কিভাবে রিকভার করা যায়। যদি সম্ভব হয় আমাদের আকাশপথে যে কার্গো বিমানগুলো ব্যবহার করা হয় এগুলোকে চালু করে দেন, হয়ে যাবে। আজকে সিদ্ধান্ত নিলে কালকে হয়ে যাবে। এবং এই ধরনের সক্ষমতা ডক্টর ইউনূস স্যারের আছে বলে আমি মনে করি। যে কার্গো বিমান কোম্পানিগুলোকে যদি ফোন দেয় যে তোমরা একটা ব্যবস্থা নাও, আমি মনে করি সঙ্গে সঙ্গে কেটে যাবে। এটাকে আতঙ্কিত না হই, এটা আরো উপকার বয়ে নিয়ে আসবে বলে আমার মনে হয়। আর বাণিজ্য সামিট নিয়ে আবারও বলতেছি, একবারে গোয়ার তুমি করে এই 11, 12, 13 তারিখে এত পাকনামি করে রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচি এগুলো দিয়েন না। আপনারা একাই রাজনীতি বোঝেন না, আমরাও বুঝি ভাই, ঠিক আছে? ফিলিস্তিনের প্রতি আমাদেরও মায়া আছে। আপনি 12 তারিখে যদি দেওয়া হয়, যদি 12 তারিখ না দিলে দেরি হয়ে যায়, তাহলে 10 তারিখ কেন করলেন না? 9 তারিখ কেন করলেন না? 2 দিন আগে তো করা যেত, আগে এসে যেত না? যেহেতু 12 তারিখ, 11, 12, 13 তারিখ বিনিয়োগ সামিট আছে, ইচ্ছা যদি থাকতো তাহলে 7 তারিখে তো আমরা প্রতিবাদী প্রোগ্রাম করলাম। ঢাকায় লক্ষ লক্ষ মানুষ আমরা নেমে পড়ছি গ্লোবাল স্ট্রাইকে। তখন অংশ নিতেন যারা মিস করছেন, একদিন পরে করতেন, 2 দিন পরে করতেন। আপনাদের প্রতি রাগও না, ক্ষোভও না, জাস্ট অনুরোধ করছি 11, 12, 13 তারিখ খিচ মেরে বসে থাকেন, 14 তারিখে এলেন, দেশের জন্য ভালো হবে। আমরা দেশে ভালো চাই না? সবাই দেশকে ভালোবাসি না? নাকি দেশকে ভালোবাসি না? দেশকে ভালোবাসলে এই বিনিয়োগকারীদের যারা আসছে একটা ভালো পরিবেশ দেন। সবাই কোথাও বিক্ষোভ করেন না। গার্মেন্টসের ভাইরা এদিকে আবার বিক্ষোভ লাগাইছে, 2 দিন পরে করেন না। আজকেই মানে কি দম বন্ধ হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরেন। আজকে দেখলাম প্রেস ক্লাবে হেজবুত তাহরি কিছু মহিলা পুরুষ মিলে প্রতিবাদী প্রোগ্রাম করতেছে। কেন 2 দিন পরে করা যেত না? চুপ করে থাকলে কি হয়? দেশকে ভালোবাসো না তোমরা? যারাই আছে, সব যারাই আছেন চুপচাপ থাকবেন, ঠিক আছে? অনুরোধ সবার প্রতি। 10, 11, 12, 13 এই সময়টা দেই না, দেশের জন্য একটু ব্রিদিং স্পেস দিই। দেশের দমটা বন্ধ করে ফেলেন না, বুঝছেন? দমটা বন্ধ করে ফেলে দেশ মরে যাবে, তো মেরে ফেলেন না। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন, এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।